স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি আমি সুরভি আলম তরণী। জনগণ ভোটের অধিকার ফিরে পেলেই সফল হবে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে রাষ্ট্র মেরামতে বিএনপির পক্ষ থেকে ৩১ দফার ঘোষণায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, স্বৈরাচার ঠেকাতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যেন কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে রাষ্ট্র মেরামতে ৩১ দফার ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সহ দলের শীর্ষ নেতারা। উপস্থিত ছিলেন জুলাই আগস্টে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন দলের শীর্ষ নেতারাও। এ সময় বিএনপির ৩১ দফার সাথে একাত্মতা পোষণ করেন যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলো। এবং এই ফ্যাসিজম গোটা রাষ্ট্র ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে। কাজে এই তছনছকৃত রাষ্ট্র ব্যবস্থাকে যদি মেরামত করতে হয়, জাতীয় ঐক্য লাগবে। নতুন বাংলাদেশ যদি চান তাহলে দেশে গণতন্ত্র লাগবে, সেজন্য ভোট লাগবে, এমন একটা ভোট যেটা সবাই গ্রহণ করতে পারে। রাষ্ট্র মেরামতে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রস্তাব বিএনপির ৩১ দফার সাথে মিলে যাবে বা মিলতে হবে, এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব। স্বাধীনতা ৫৩ বছর পরেও কিন্তু আমরা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার এর একটা সিস্টেম আমরা ইনভলভ করতে পারিনি। আমরা যুগপৎ আন্দোলন করছিলাম, সেই যুগপৎ আন্দোলন সব দলগুলো একমত হয়েই আমরা ৩১ দফা প্রণয়ন করেছিলাম। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সবার ভোটাধিকার নিশ্চিত করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই অগ্রাধিকার বিএনপির। জুলাই আগস্টের অভ্যুত্থানে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিলেন, গণতন্ত্রের পক্ষের প্রতিটি ব্যক্তি, দল, সংগঠন ও গোষ্ঠী তাদের সকলের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি দিয়ে প্রতিটি শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণমূলককে সম্মান জানিয়ে লুণ্ঠিত ভোটের অধিকার ফিরিয়ে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের সমন্বিত অগ্রাধিকার। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও দেশের মানুষের অধিকারের কথাই বিএনপির এই ৩১ দফা বলেও জানান তারেক রহমান। আমাদের রাজনৈতিক দর্শনে সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। ভাইয়া হোটেলের সৌজন্যে এখন দেখবেন জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP29-এর খবরাখবর। প্রয়োজনীয় সংস্কারের পর অন্তর্বর্তী সরকার প্রস্তুত হলেই নির্বাচন হবে এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা হবে। তবে সংস্কারের গতি বলে দেবে নির্বাচন কত তাড়াতাড়ি হবে। আজারবাইজানে বিশ্ব জলবায়ু সম্মেলনের সাইডলাইনে বার্তা সংস্থা AFP-কে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রনেতা ও সরকার প্রধানদের সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সম্মেলনের সাইডলাইনে বার্তা সংস্থা AFP-কে সাক্ষাৎকার দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কথা বলেন বাংলাদেশের নির্বাচন সংস্কার সহ নানা বিষয়ে। ডক্টর ইউনূস বলেন, নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার, তবে নির্বাচন কবে হবে সংস্কারের গতি তা বলে দেবে। এটা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। সংস্কারের পর আমরা প্রস্তুত হওয়ার সাথে সাথে নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য সরকার, সংসদ ও নির্বাচনী বিধিমালা ও সাংবিধানিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুত একমত হতে হবে। তিনি জানান, দেশের বিভিন্ন খাতে চলমান অস্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন সরকার, তবে তার আশা এর সমাধান করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারবে অন্তর্বর্তী সরকার। জলবায়ু তহবিলে অর্থায়নের বিষয়ে অধ্যাপক ইউনূস বলেন, শিল্পোন্নত দেশগুলোর তৈরি করা সমস্যার সমাধানে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে হাত পাততে হচ্ছে। জলবায়ু সম্মেলনে মাছের বাজারের মতো দর কষাকষি করার বিষয়টি অবমাননাকর বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগদান শেষে আজারবাইজান থেকে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত ৮টার দিকে বিমানের চার্টার্ড ফ্লাইটে বাকু থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
এর আগে বাকুতে চলমান COP29-এর চতুর্থ দিনে সম্মেলন ভেন্যুতে আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভের সাথে দেখা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিশ্ব রক্ষায় ৩-০ প্রস্তাব তুলে ধরেছেন তিনি। আর জলবায়ু পরিবর্তনে মারাত্মক ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি। সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় বিষয়টি যেন গুরুত্ব পায় তা নিয়েও কাজ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব জলবায়ু সম্মেলন কেবলই দুর্গত দেশগুলোর জলবায়ু তহবিল পাওয়ার আলোচনার মধ্যে আটকে নেই আর। ধনী দেশগুলোর ভোগবাদ কমানো, সবুজ প্রযুক্তি আর পরিবেশ বান্ধব বিদ্যুৎ এই সব কিছুতেই এখন কপের আলোচ্য বিষয়। তাই বিভিন্ন দেশ এখন এসবই তুলে ধরছে জলবায়ু নিয়ে বিশ্ব প্ল্যাটফর্মে। ভেতরে যখন সম্মেলন চলছে, বাইরে তখন এরকম বিভিন্ন দেশ ভিগানিজমকে তুলে ধরছে। কার্বন ফুটপ্রিন্ট কমাতে পশুর মাংস খাওয়া, ফাস্ট ফ্যাশন করা এসবই বন্ধ করার কথা বলছে তরুণ প্রজন্ম। পৃথিবীর তাপমাত্রা 1.5-এ আটকে রাখতে জীবনযাপন পদ্ধতি বদলানোর বিকল্প নেই বলে মনে করেন তারা। কেন তারা ভিগান? এই প্রশ্নে বলছেন কারণ তারা প্রাণ প্রকৃতি ভালোবাসেন। We are here to say to the leaders, please adopt vegan policy to save our planet. আমরা যারা তরুণ জলবায়ু কর্মী রয়েছি তারা চাই যে উন্নত বিশ্ব যারা রয়েছে তারা তাদের ভোগ বিলাসিতা কমাক এবং তার সাফারার যাতে অন্য দেশ না হয় সেদিকে তারা নজর দেবে। Any individual who then reduces their meat consumption in a way which works for their own lifestyle is making a difference on a personal level. সবুজ প্রযুক্তি গড়ে তুলতে বাংলাদেশের প্রয়োজন $11 বিলিয়নের বেশি ডলার, বলছেন জলবায়ু বিশেষজ্ঞ। কপের প্রয়োজন নিশ্চয়ই আছে এবং কপ শুধুমাত্র একটি সম্মেলন নয়, এখানে আমরা আন্তর্জাতিক দৃষ্টিগুলোর কমিটমেন্ট এখানে আমরা পাচ্ছি। এক অনানুষ্ঠানিক আলোচনায় আজারবাইজানের রাজধানী বাকুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জলবায়ুর ক্ষতি মানে সবার ঘরে আগুন লাগা। জলবায়ুর সমস্যাটা হলো আমাদের ঘরে আগুন লাগার মতো। ঘরে আগুন লেগেছে, এখন ঘরে আগুন লেগেছে, এটা বড় লোকের ঘরে চলছে না গরিব লোকের ঘর, সেটা তো না, ঘর একটাই। এই পৃথিবী পড়ে গেলে সেখানে ধনী দেশও পড়বে, গরিব লোক দেশও পড়বে। কাজে তাদেরকে সেই সতর্কতাটা দেওয়া, এটা ঘর একটা, পৃথিবী একটা। আগামী বছর COP30 অনুষ্ঠিত হবে ব্রাজিলের আমাজনের পাশে। বিশ্ববাসী এখন তাকিয়ে সেদিকে। COP29-এর এবারের সম্মেলনে শুধু জলবায়ু তহবিল নয়, গুরুত্বের সাথে যেটি উঠে এলো সেটি হচ্ছে উন্নত বিশ্বকে তাদের ভোগবাদিতা পরিবর্তন করতে হবে জীবনযাপন পদ্ধতি। তাহলেই বাঁচবে পৃথিবী, বাঁচবে সভ্যতা। ব্রাজিলের দিকে তাকিয়ে রয়েছে সারা বিশ্ব, কি হয় সেখানে আগামী কপে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, বাকু, আজারবাইজান। গণ অভ্যুত্থানে আহত সকলের আমৃত্যু সব ধরনের চিকিৎসা নিশ্চিত করা হবে। এছাড়া নিজেদের টাকা খরচ করে যারা চিকিৎসা চালিয়েছেন তাদের অর্থ ফেরত দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। আহতদের ক্ষতিপূরণের বিষয়ে সচিবালয়ে বৈঠক শেষে তিনি জানান, আগামী 5 কর্মদিবসের মধ্যে আহতদের সব সুযোগ সুবিধা লিখিত আকারে প্রকাশ করা হবে। গণ অভ্যুত্থানে আহতদের এখনো অনেকেই পায়নি সরকারি সহযোগিতা, আর এ নিয়ে ক্ষোভের অন্ত নেই তাদের। আমাদের দাবি দেওয়াগুলো শোনা হবে, তো সেই জন্যই আর কি আমরা সবাই আসছি। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিজেদের দাবির কথা জানাতে গিয়ে ক্ষোভের পাশাপাশি অনেকেই কান্নায় ভেঙে পড়েন। তবে নিজেদের মধ্যে সমন্বয়ের অভাবে বৈঠকের শুরুতেই দেখা দেয় হট্টগোল। এ সময় তোপের মুখে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আমাদের ভিতরে যদি আমরা ডিভাইডেশন ক্রিয়েট করি, এটা শুধু আপনারা যারা আছেন তারা না, আমরা যারা আছি আমাদের জন্য এটা বিশাল বড় একটা কষ্টের কারণ হবে। দুপুর 2টায় বৈঠকটি শুরু হওয়ার কথা থাকলেও নানা নাটকীয়তার পর তা শুরু হয় বিকেল 4:30টার পর। বৈঠকে অংশ নেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ, উপদেষ্টা মাহফুজ আলম ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা।
আহতদের কি কি সুবিধা দেওয়া হবে তা 5 দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। চিকিৎসায় বিশ্বব্যাপী যে আন্তর্জাতিক মান অনুযায়ী বিজ্ঞানসম্মত যে সুপারিশ থাকবে সেই সুপারিশে যার প্রাপ্যতা যেটা সম্ভব সেটা অবশ্যই পালন করা হবে। এই সময় তথ্য উপদেষ্টা বলেন, আহতদের চিকিৎসা নিশ্চিত করার পরিবর্তে নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে পড়েছে একটি মহল। এখনো আহতরা বেডে পড়ে আছে, এখনো শহীদ পরিবাররা হচ্ছে তাদের আজকে পর্যন্ত শহীদ হচ্ছে। সেই জায়গায় দেখা যাচ্ছে যে শুধু সরকারের উপর সবাই দায় চাপিয়ে বাকিরা নির্বাচন অমুক তমুক অনেক কিছু বলার চেষ্টা করছে। বুধবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত আগারগাঁয়ে পঙ্গু হাসপাতালের সামনে বিক্ষোভ করেন অভ্যুত্থানে আহতরা। কথা বলতে চান স্বাস্থ্য উপদেষ্টা সহ আরও 3 উপদেষ্টার সাথে। এরই পরিপ্রেক্ষিতে সচিবালয়ে অনুষ্ঠিত হল বৈঠকটি। বিজয় কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে গেছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। বেনাপোল স্থলবন্দরে নির্মিত কার্গো ভেহিকল টার্মিনাল উদ্বোধন অনুষ্ঠানে এসে আব্দুল্লাহর মৃত্যুর খবর পেয়ে বিকেলে তিনি বেনাপোল পোর্ট থানার বড় আছড়া গ্রামে আব্দুল্লাহর বাড়িতে যান। এ সময় তার মামা ইসরায়েল সর্দার ও বড় ভাই উপদেষ্টার সাথে কথা বলেন। এ সময় তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন উপদেষ্টা। বৈষম্য বিরোধী আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ আব্দুল্লাহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল 8টায় মারা যান। ভারতীয় গণমাধ্যম যেভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বিবৃতি প্রচার করছে তা পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার। এ কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বিগত আওয়ামী সরকার সংশ্লিষ্ট কতজন ভারতে অবস্থান করছেন সে বিষয়েও সুনির্দিষ্ট তথ্য ঢাকার কাছে নেই। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। জানান, সাবেক প্রধানমন্ত্রীর বিবৃতি নিয়ে একাধিকবার অসন্তোষ জানানো হলেও ভারত সরকারের কাছ থেকে কোনো উত্তর মেলেনি। তবে শেখ হাসিনা যাতে সেখানে বসে বক্তৃতা বিবৃতি দিতে না পারে সে বিষয়ে দিল্লিকে অনুরোধ করা হয়েছে। সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এ ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে। প্রশ্নের জবাব দেয়া হয় প্রতিবেশী দেশে আওয়ামী লীগের পালিয়ে থাকা নেতাকর্মীদের অবস্থান নিয়েও। সত্যিকার অর্থে এ ধরনের কোনো স্ট্যাটিস্টিক্স এই মুহূর্তে আমাদের কাছে নেই। আসলে এই বিষয়টি তো একটা রাজনৈতিক সিদ্ধান্ত। এখানে যদি কনসার্ন মিনিস্ট্রি বা অফিস থেকে আমাদেরকে জানানো হয়, আমাদের কিন্তু অফিসিয়ালি ওভাবে জানানো হয়নি, সেরকম যদি আমরা নির্দেশনা পাই তাহলে অবশ্যই আমরা যথাযথ পদক্ষেপ নেব। ব্রিফিংয়ে উঠে আসে ভারতের ভিসা জটিলতার বিষয়টিও। জরুরি যে ইমার্জেন্সি মেডিকেল যে ট্রিটমেন্টের জন্য সেই ভিসাগুলো অ্যাটলিস্ট যেন তাড়াতাড়ি তারা দেওয়ার চেষ্টা করেন। এছাড়া ওই তৃতীয় দেশের যে ভিসা আবেদনের জন্য ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা প্রত্যাশী শিক্ষার্থী, বিশেষ করে রোমানিয়া, ফিনল্যান্ড, বুলগেরিয়া, এই ভিসার আবেদন গ্রহণ সহজীকরণের জন্য ভারতীয় দূতাবাসকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও আইন উপদেষ্টাকে হেনস্থার ঘটনায় কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রাম নিয়ে মিথ্যাচার করছে ভারতীয় গণমাধ্যম। তাদের অনবরত মিথ্যা সংবাদ প্রচারের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হবে, এ কথা বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ভারতীয় গণমাধ্যম এসব মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের সহযোগিতাও চেয়েছেন তিনি। দুপুরে বরিশালে বিভাগীয় আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ভারতীয় গণমাধ্যম ডেইলি আমাদের সম্বন্ধে অপপ্রচার করতেছে। আপনারা এই ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন। আমাদের সাংবাদিক ভাইরাও সজাগ আছে, আপনারা তাদের কারেক্ট রিপোর্ট দেন। অবশ্যই এটা প্রতিবাদ জানানো হবে। প্রতিবাদটা পাঠাই হলো পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা অবশ্যই তাদের বলবো স্ট্রং একটা প্রোটেস্ট লেটার তাদের দেওয়ার জন্য।
বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি সংক্রান্ত আইনের দায়মুক্তির সিদ্ধান্ত অবৈধ ও জনবিরোধী বলে আদেশ দিয়েছেন আদালত। বিদ্যুতের কোনো চুক্তি নিয়ে প্রশ্ন তোলা যাবে না এই ধারাও বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত বলেছে, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে সরকার। ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার কথা বলে 2010 সালে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি আইন করে আওয়ামী লীগ সরকার। এই আইনের বলে যা কিছু করা হবে এ নিয়ে প্রশ্ন তোলা যাবে না এবং ক্রয় সংক্রান্ত বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে দেয়া হয় একক ক্ষমতা। 5 আগস্টের পর এই আইনের দুটি ধারাকে চ্যালেঞ্জ করে রিট করা হয় উচ্চ আদালতে। বৃহস্পতিবার দায়মুক্তি ও মন্ত্রীর একক ক্ষমতাকে অবৈধ ও বাতিল ঘোষণা করে হাইকোর্ট। মন্ত্রী এককভাবে স্বীয় বিবেচনায় যে কেউ সাথে চুক্তি করতে পারে। সরকারের যে কোনো ক্রয় বিক্রয়, এটা তো একটা পাবলিক প্রসেস, টেন্ডারিং প্রসেসের মাধ্যমে হয়। এটা টেন্ডার ছাড়াই ওনাকে ক্ষমতা দেওয়া হয়েছিল। রিটকারীর আইনজীবী বলেন, লুটপাটকে বৈধতা এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সুবিধা দিতেই করা হয়েছিল এই আইন। আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। তো ওই জন্যই আদালত এই 6(2)কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে এটা কোনো আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো কিভাবে চলবে সে নিয়েও পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে সরকার। সরকার দরকার হলে ওদের সাথে চুক্তি পুনর্মূল্যায়ন করতে পারবে। অর্থাৎ ওই চুক্তিগুলি যে বসে থেকে টাকা দিবে সরকার, যদি এটা না চায় তাহলে হয়তো ওই চুক্তির ওই শর্তগুলি সরকার বদলাতে পারবে। এই ক্ষমতাও এই রায়ে সরকারকে বিশেষভাবে দেওয়া হয়েছে। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো বসিয়ে রেখে হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিয়ে আসছিল বিগত আওয়ামী লীগ সরকার। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। পঞ্চদশ সংশোধনী সংবিধানের মূল ভিত্তির সঙ্গে সাংঘর্ষিক। এই সংশোধনীর ফলে ইলেকশন পরিণত হয়েছে সিলেকশনে। তাই একটি বিধান রেখে পঞ্চদশ সংশোধনী বাতিলের যুক্তি তুলে ধরেছে জামায়াতে ইসলামের আইনজীবী শিশির মনির। ইলেকশন প্রক্রিয়া এমন এক পর্যায়ে চলে গেছে যেখানে ইলেকশন আর ইলেকশন থাকেনি, সেটি সিলেকশনে রূপান্তরিত হয়েছে। এই জন্য পঞ্চদশ সংশোধনী বাংলাদেশের মানুষের যে আশা, আকাঙ্ক্ষা এবং অ্যাসপিরেশন, এই সবগুলোকে ডিস্ট্রয় করেছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রপ্রিয়, বাংলাদেশের মানুষ মাল্টি পার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করে, বাংলাদেশের মানুষ ভোটকে উৎসব হিসেবে নিতে বিশ্বাস করে। সেই উৎসবকে ডিস্ট্রয় করে আমরা এটিকে একটি কর্তৃত্বপরায়ণ সরকার ব্যবস্থা কায়েম করেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় পার্টির পূর্ণ সমর্থন ছিল জানিয়ে জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দেশ ও রাষ্ট্র মেরামত করতে তাদের সঙ্গে কাজ করবে জাতীয় পার্টি। গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের আরও জানান, সংস্কার কাজ শেষ করে অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিলে তাতে জাতীয় পার্টি অংশ নেবে। কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হয়, সংসদে জিএম কাদের সাহেব প্রায় 5 মিনিট এটার উপর বক্তব্য দেন এবং এটাকে সাপোর্ট করেই বক্তব্য দেন। তাদের সাথে একটা ভুল বোঝাবুঝি, সেই ভুল বোঝাবুঝি যেই ঘটনার থেকে উৎপত্তি, তার জন্য আমি বলবো যে আমি ব্যক্তিগতভাবে এবং দুঃখ প্রকাশ করছি। আমন ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। গত এক সপ্তাহ পর্যন্ত আপনারা নিশ্চয়ই দেখেছেন, গত এক সপ্তাহ পর্যন্ত অন্ততপক্ষে চালের দাম যেটুকু বেড়েছিল আপাতত আল্লাহর রহমতে স্থিতিশীল হয়ে গেছে, আর বাড়ছে না। আমি আশা করছি সহসাই আমন ধানটা, নতুন আমন ধানটা মার্কেটে আসা শুরু করলে একটু একটু কমতেও শুরু করবে। তো কমার ব্যাপারে আপনাদের প্রত্যাশাটা কিন্তু একটা জায়গায় থাকা উচিত। কৃষক যাতে ফেয়ার প্রাইস পায়, ওই দিকেও কিন্তু সরকারের নজর রাখতে হবে। দেশের বাইরে খবর, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ নিয়ন্ত্রণ করার জন্য পর্যাপ্ত আসন পেয়েছেন ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান সদস্যরা। সিনেটের পর প্রতিনিধি পরিষদের জয়ে ট্রাম্প সরকারের শাসনের পথ আরও মসৃণ হলো, নিশ্চিত হলো একচেটিয়া নিয়ন্ত্রণ।
কংগ্রেসের সিনেটে নিয়ন্ত্রণ পাওয়ার পর এবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদও রিপাবলিকানদের দখলে। ফলে ক্ষমতায় রাজস্বিক প্রত্যাবর্তন হওয়া ডোনাল্ড ট্রাম্প আইন প্রণয়নের পথে থাকবেন অনেকটাই বাধাহীন। স্থানীয় সময় বুধবার এপি জানায় 435 সদস্যের প্রতিনিধি পরিষদে অন্তত 218টি আসন নিশ্চিত করেছে রিপাবলিকানরা। সিনেটে রিপাবলিকানদের নিয়ন্ত্রণের পাশাপাশি প্রতিনিধি পরিষদেও তাদের আধিপত্য নিশ্চিত করার ফলে কর ও ব্যয় সংকোচন, জ্বালানি খাতে নিয়ন্ত্রণ শিথিলকরণ, সীমান্ত নিরাপত্তা নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয় বাস্তবায়নের সুযোগ পাবেন ট্রাম্প। প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদে গেল 2 বছর কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ বিরোধী দল রিপাবলিকানদের নিয়ন্ত্রণে ছিল। সে সময় বিভিন্ন নীতি বাস্তবায়ন এবং প্রস্তাব পাশ করতে বাধার মুখে পড়তে হয়েছে বাইডেনকে। জয় নিশ্চিতের ফলে আগামী 2 বছর অনেকটা বাধা ছাড়াই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের সুযোগ পাবেন ট্রাম্প। এদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাচ্ছেন ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও, ন্যাশনাল ইন্টেলিজেন্স বিভাগের পরিচালক তুলসি গ্যাবার্ড, অ্যাটর্নি জেনারেল হিসেবে ফ্লোরিডার আরেক আইন প্রণেতা ম্যাট গায়েটস। এর আগে জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে নিউ ইয়র্কের প্রতিনিধি এলিস স্টেফানিক, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ফ্লোরিডার প্রতিনিধি মাইক ওয়াল্টস, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নেতৃত্ব দেওয়ার জন্য জাতীয় গোয়েন্দা বিভাগের সাবেক পরিচালক জন র্যাটক্লিফকে মনোনীত করেন ট্রাম্প। তবে ট্রাম্পের সাম্রাজ্যে এসব নিয়োগ মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির ওপর বৃহত্তর রাজনৈতিক বিভাজনের প্রতিফলন ঘটাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। শুক্রবারের মধ্যে ভোটের ফল জানা যাবে। এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। শ্রীলঙ্কার পার্লামেন্টে 225 সদস্যকে 5 বছরের জন্য বেছে নিতে ভোট দেয় প্রায় 1,70,00,000 ভোটার। দেশটির পার্লামেন্টে সরকার গঠন করতে প্রয়োজন 113টি আসন। শ্রীলঙ্কায় 2020 সালের আগস্টে 5 বছর মেয়াদে সর্বশেষ পার্লামেন্ট নির্বাচন হয়েছিল। দেশটির নতুন প্রেসিডেন্ট অনুরা দিশানায়েক গেল সেপ্টেম্বর মাসে দায়িত্ব নেওয়ার পর পার্লামেন্টে নিজ জোটের আসন সংখ্যা বাড়াতে আগাম নির্বাচনের ঘোষণা দেন। ভারতের রাজধানী দিল্লির বায়ু দূষণের মাত্রা চরম মাত্রায় উঠেছে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI জানায় বৃহস্পতিবার সকালে দিল্লির বাতাসের গুণগত মান 1 লাফে 62 পয়েন্ট বেড়ে 432 হয়। সকাল থেকে ঘন ধোঁয়াশায় ছেয়ে যায় দিল্লির বেশ কয়েকটি এলাকা। এ কারণে বিভিন্ন ফ্লাইট চলাচল স্থগিত করা হয়। ভারতের উত্তরাঞ্চলের এই দূষণ ধরা পড়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসার রাডারেও। এদিকে এই পরিস্থিতিতে শুক্রবার থেকে কঠোর অবস্থায় যাচ্ছে দিল্লি সরকার। দূষণ কমাতে শুক্রবার সকাল 8টা থেকে BS3 গাড়ি ও BS4 এর ডিজেল গাড়িগুলি রাস্তায় চলবে না। এই ব্যবস্থাকে বলা হচ্ছে গ্যাপ 3। দিল্লি ছাড়াও গুরুগ্রাম, গাজিয়াবাদ, ফরিদাবাদ, গৌতম বুদ্ধ নগরেও এই নিয়ম চালু থাকবে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।